পর্যাবৃত্তিক গতি অধ্যায় ৮ কনসেপ্ট ম্যাপ। স্থানিক প্রথমে হচ্ছে পর্যাবৃত্তি। পর্যাবৃত্তিক গতি দুই প্রকার, এটি হচ্ছে কালিক পর্যাবৃত্তি আর এটি হচ্ছে স্থানিক পর্যাবৃত্তি। স্থানিক পর্যাবৃত্তি হচ্ছে পর্যাবৃত্তিক গতি, উদাহরণ হচ্ছে স্থানিক পর্যাবৃত্তির উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে, তারপর হচ্ছে গ্রহগুলোর গতি, উলম্ব স্প্রিংয়ের গতি, সরল দোলকের গতি, তারপর হচ্ছে নিশ্চিত দূরত্ব পরপর ইলেকট্রন বলের অবস্থান। আমি আবার বলছি, ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে, গ্রহগুলোর গতি, তারপর হচ্ছে উলম্ব স্প্রিংয়ের গতি, তারপর হচ্ছে সরল দোলকের গতি, নিশ্চিত দূরত্ব পরপর ইলেকট্রন বলের গতি। পর্যাবৃত্ত গতি উদাহরণ হচ্ছে সরল দৈর্ঘ্যের গতি, গিটারের গতি, তারপর হচ্ছে শব্দ তরঙ্গের এবং হচ্ছে বায়ুকণার স্পন্দন, তারপর হচ্ছে ঘড়ির কাঁটার গতি, তারপর হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি, বাষ্প পেট্রোল ইঞ্জিনের মধ্যে হচ্ছে পিস্টনের গতি, তারপর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে গতিপথ বৃত্তাকার হতে থাকে, তারপর হচ্ছে গতিপথ উপবৃত্তাকার এবং হচ্ছে গতিপথ সরলরেখী এবং আরও জটিল হতে পারে। সরলযান্ত্রিক গতি এবং হচ্ছে সরল দোলন গতি বৈশিষ্ট্য। সরল দোলন গতির বৈশিষ্ট্য হচ্ছে তারপর হচ্ছে পর্যাবৃত্তিক গতি, সরলরৈখিক গতি এবং এই বল সর্বদা একটি বিন্দু অভিমুখী হয়ে থাকে। তারপর স্পন্দনের সীমা অবস্থান থেকে ওদিকে সমান দূরত্বে অবস্থিত। কোণার সরণকে সাইন এবং কোসাইনের ফাংশন দ্বারা প্রকাশ করা যায়। বলের বৈশিষ্ট্য হচ্ছে এটি পর্যাবৃত্ত গতি, তারপর হচ্ছে স্পন্দন গতি। তারপর হচ্ছে যে কোনো বলের মান এবং সমাবস্থা থেকে সরণের মান সরণ দিক থেকে বল সর্বদা একটি নির্দিষ্ট অভিমুখী থেকে, তারপর হচ্ছে সমান এক্স ইকুয়াল টু সাইন ওমেগা, তারপর হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা রুট এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তারপর হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তারপর হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই টু এম বাই কে, তারপর হচ্ছে হ্যান ইকুয়াল টু 1/2 পাই ইকুয়াল রুট কে বাই এম এবং হচ্ছে কণিকা কমাঙ্ক ওমেগা ইকুয়াল হচ্ছে রুট কে বাই এম, তারপর হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে এই সাইন ওমেগা এক্স। সরল দোলন তারপর হচ্ছে বর্টি ক্ষুদ্র এবং হচ্ছে কিছুটা হাই হবে যাতে সুতার টান থাকে, তারপর হচ্ছে সুতার ভার নগণ্য হবে, সুতার পাখি নমনীয় এবং অপসারণ হবে, দোলক অবিনাবতা চলবে এবং হচ্ছে দৃঢ় অবলম্বন হতে সুতাকে চলতে হবে। দোলকের গতি হবে সরল যান্ত্রিক গতি, তারপর হচ্ছে জি এর মান এবং হচ্ছে জি ইকুয়াল টু 4 বাই স্কয়ার বাই টি স্কয়ার, তারপর হচ্ছে সরল দোলন গতি জি ইকুয়াল টু 1 বাই জি সমান মানে স্যার, তারপর হচ্ছে কে ইকুয়াল টু হাফ কে স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস কস স্কয়ার ওমেগা টি, তারপর হচ্ছে ই ইকুয়াল হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা গুণটা চন্দ্রের সাথে ই কি ইকুয়াল টু ই প্লাস ই কে ইকুয়াল টু হাফ কে স্কয়ার। তারপর হচ্ছে কালিক বৈদ্যের উদাহরণ হচ্ছে পৃথিবী 365 দিনে ঘুরে আসে এবং সেখানে 60 মিনিট 12 ঘন্টা পর পর অবস্থানে ফিরে আসে। গ্লোসারি ইম্পর্টেন্ট সংখ্যাসমূহ বাংলা বর্ণমালার, তারপর হচ্ছে ক্রমানুসারে সাজানো। তারপর আদি দশা, যাত্রা শুরু করার পূর্বে অর্থাৎ হচ্ছে T00 সময়, তারপর হচ্ছে কন্টিনেন্টাল দশাকে আদি দশা বলা থাকে। তারপর হচ্ছে কম্পাঙ্ক একক সমাবেশের পূর্ণ স্পন্দন সংখ্যাকে কম্পাঙ্ক বলা থাকে, কে এন এফ এবং মিউ দ্বারা প্রকাশ করা থাকে। তারপর হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য বা দৈর্ঘ্য হচ্ছে ঝুলন বিন্দু থেকে ভবের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বকে সরল দৈর্ঘ্য এবং কার্যকরী দৈর্ঘ্য বা হচ্ছে দোলন বলা হয়ে থাকে। তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি পর্যায়কালে যদি আমরা এটি নির্দিষ্ট সময় সাপেক্ষে ধরা থাকে তাদেরকে কালিক পর্যায়ক্রম বলা থাকে। কালিক পর্যায়ক্রম হলো সেই সকল ঘটনা যা এটি নির্দিষ্ট সময় পর পুনরাবৃত্তি ঘটে। যে বিন্দু থেকে সূত্রটার সাহায্যে ববকে তুলনা হয়ে থাকে তাদেরকে চলন বিন্দু বলা থাকে। সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা থাকে। সরল দোলক গতি থেকে গতিশীল গ্রহণারে হচ্ছে গতি স্বাভাবিক অবস্থা থেকে তথা কণাটির অবস্থান সরণ বেগ এবং ত্বরণের, তারপর যে রাশি দ্বারা প্রকাশ করা হয় তাদেরকে দশা বলা থাকে। তারপর দশা মূলত একটি কোণ। গতি শুরুর কোণার যে দশা থাকে তাদেরকে দশা ধ্রুবক বলা থাকে। তারপর সহজনিত স্পন্দন গতি, তারপর হচ্ছে কোনো বস্তু এটি নিশ্চিত বিন্দু যাত্রা শুরু করে, তারপর এই নিয়মে এটি এ পথে ফিরে আসলে তারপর সেই বিন্দুকে ফিরে পূর্ণ দোলন গতি বলা থাকে। তারপর পর্যায়কাল হচ্ছে এটি পূর্ণ দোলন হওয়ার সম্পন্ন হতে তারপর যখন যে সময় লাগে তাদেরকে পর্যায়কাল বলা থাকে। তারপর হচ্ছে পর্যায়ক্রম বলতে বোঝানো থাকে কাল বা স্থান সাপেক্ষে কোনো কিছুর পুনরাবৃত্তিক পর্যায়ক্রম বলা থাকে। তারপর হচ্ছে পর্যাবৃত্তিক গতি বলতে বোঝানো হয়ে থাকে একটি নির্দিষ্ট গতিপথে, তারপর হচ্ছে গতিশীল কোনো একটি বস্তু কণা যদি একটি নির্দিষ্ট সময় পর গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুতে দিক থেকে তারপর হচ্ছে পৌঁছায়, অর্থাৎ হচ্ছে কণাটির গতি একটি নির্দিষ্ট সময় পর পুনরাবৃত্তি করে তাদেরকে পর্যায়গতি বলা থাকে। তারপর হচ্ছে বব বা পিণ্ড হচ্ছে যে ভারী বস্তু সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে সরল দৈর্ঘ্য তৈরি হয়ে থাকে, বব বা পিণ্ড বলা থাকে। তারপর হচ্ছে বিস্তার হচ্ছে স্পন্দনরত সমাবস্থান হতে, তারপর হচ্ছে যে কোনো দিকে স্বাভাবিক দিকে দ্রুত দিকে আমরা থেকে বিস্তার বলা থাকে। সচরাচর স্পন্দন হচ্ছে যখন কোনো স্পন্দন গতিসম্পন্ন, তারপর হচ্ছে কোনোটার উপর কোনো বল তেমনভাবে ক্রিয়া করে যে সেই বলে তারপর হচ্ছে মান সমাবস্থা হতে কোনটি সমানুপাতিক হয়, তখন বলের দিকে ঠিক সমাবস্থার অভিমুখ থাকে, তখন তাদেরকে সরলচন্দ্রিত গতি বলা থাকে। তারপর হচ্ছে সরল দোলক বলতে বোঝানো থাকে এটি ভারী আয়তনহীন বস্তু কণাকে তারপর হচ্ছে ওজনহীন অনমনীয় এবং প্রসারণ সুতা দিয়ে চুলে দিলে এটি খসনে দিয়ে স্বাধীনভাবে উলম্ব দুলতে পারে তাদেরকে সরল দোলক বলা হয়ে থাকে। সেকেন্ডের দোলক বলতে যে দোলক আছে সেকেন্ডটা দোলনকাল 2 সেকেন্ডটা, অর্থাৎ যে দোলনকাল এক প্রান্ত হতে অপর প্রান্তে যেতে 1 সেকেন্ড সময় লাগে তাদেরকে সেকেন্ড দোলক বলা থাকে। তারপর স্প্রিং দোলক আছে কোনো স্প্রিং এর হচ্ছে মুক্ত প্রান্তের একক সরণ ঘটালে তারপর হচ্ছে স্প্রিংটি তারপর সরণের বিপরীত দিকে তারপর যে বলটা প্রয়োগ করে তাকে তারপর হচ্ছে স্প্রিং দোলক বলা থাকে। তারপর হচ্ছে স্থানিক পর্যায়কাল হলো যখন কোনো পুরোবৃত্তি স্থানের সাপেক্ষে হয়ে থাকে তখন তাকে স্থানিক পর্যায়ক্রম বলবো হাতে। স্থানিক পর্যায়ক্রম হলো সেই সকল ঘটনা যা জিনিস দ্রুত পরপর পুনরাবৃত্তি ঘটে। তারপর হচ্ছে স্পন্দনের গতি বলতে পর্যাবৃত্ত গতি, তারপর হচ্ছে স্পন্দনের গতি অধিক সময় থাকে বাকি অর্ধেক সময়, তারপর হচ্ছে এই পথে বিপরীত দিকে চলা তাদেরকে স্পন্দন গতি বলা থাকে। এক নজরে বিগত পরীক্ষার এমসিকিউ সমূহ।
পর্যায় ও বল ধ্রুবকের মাধ্যমে হচ্ছে সূচক সমীকরণ হচ্ছে টি সমানুপাতিক 1/2 তার হচ্ছে কোনো এটি পিণ্ডের ব্যাস কমানো হলে তার হচ্ছে কোন ঘটনাটি ঘটবে। পিণ্ডের ব্যাস কমানো হলে সে দোলক দ্রুত ঘটবে, তার হচ্ছে মহাকাশে 80 সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? উত্তর হচ্ছে 0 হার্টজ। তারপর হচ্ছে দোলকের ঘড়ির তার হচ্ছে গ্রীষ্মকালের জন্য সঠিক হচ্ছে গ্রীষ্মকালের জন্য সঠিক হচ্ছে ঘড়ি ধীরে চলে। তারপর হচ্ছে 80 সেকেন্ডের সুতার দৈর্ঘ্য তার হচ্ছে 4 গুণ বাড়লে দোলনকাল হবে দ্বিগুণ। নিম্নে কোনটি সহজনিত স্পন্দনের বৈশিষ্ট্য? পর্যাবৃত্ত গতি। নিম্নে কোন সংখ্যাটি সরল সন্ধিত স্পন্দনের গতির জন্য সঠিক? উত্তর হচ্ছে L = G/π²। তার হচ্ছে সরল দোলকের দৈর্ঘ্য এবং হচ্ছে দোলন সংক্রান্ত তার হচ্ছে কোন সমীকরণটি সঠিক নয়? উত্তর হচ্ছে T1 = √L1/L2 × T2। নিচের কোনটি সরল দোলন গতি? সবই ঠিক। নিম্নে কোনটি দোলকের ব্যবহার নয়? দৈর্ঘ্য নির্ণয়। সেকেন্ড দোলক পর্যন্ত বোঝানো হয়ে থাকে যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড। তারপর হচ্ছে দোলক ঘড়ির বেলায় কোনটি সঠিক? গরমের দিনে ধীরে চলবে, A ও C। তা হচ্ছে বিষুবরেখা থেকে মেরু অঞ্চলে আনলে তারপর হচ্ছে ঘড়িটি মেরু অঞ্চলে আনলে ঘড়িটি দ্রুত চলবে। তারপর হচ্ছে দোলকের পিণ্ডের ব্যাস কমানো হলে দোলক দ্রুত চলবে। তারপর হচ্ছে যদি কোনো সরল দোলকের দৈর্ঘ্য অর্ধেক করা হয় থাকে তাহলে তাদের দোলনকাল হবে √2 গুণ নির্ণয় করে তারপর এটি সরল দোলকের ভূকেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল হবে অসীম। সরল দোলকের ফাঁপা দোলকেন্দ্রকে পারতত্ত্বপূর্ণ করা হলে উহা দোলনকাল হবে বৃদ্ধি পাবে। তার হচ্ছে নিচের কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে গোলাকার দোলকের বিন্দুটি নিয়ন্ত্রণ না হয়ে ফাঁপা হলে দোলকটি ধীরে চলবে। এটি সরল দোলকে তার হচ্ছে নির্দিষ্ট পৃষ্ঠ হতে চন্দ্রের স্থানান্তর করলে সরল দোলকটি ধীরে চলবে। তারপর হচ্ছে সরল দোলকের ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে অভিকর্ষ ত্বরণ নির্ণয় এবং যে কোনো জায়গার সমান নির্ণয়। এবারে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট MCQ সমূহ। তারপর হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। এসে পর্যাবৃত্ত গতি এটি নির্দিষ্ট গতিপথে তার হচ্ছে গতিশীল কোনো বস্তুর কথা যদি নির্দিষ্ট সময় পর তার হচ্ছে তার অবস্থানে এটি নির্দিষ্ট বিন্দুতে এগিয়ে দিক থেকে পৌঁছায়, অর্থাৎ বস্তুটি গতির এটি নির্দিষ্ট সময় পর পুনরাবৃত্তি করে তাদেরকে পর্যাবৃত্ত গতি বলা থাকে। যেমন হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি, পৃথিবীর চারদিকে চাঁদের গতি। তার হচ্ছে পর্যাবৃত্ত গতি 2 রকম হতে পারে। ব্যাখ্যা। তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি। তারপর যদি কোনো এটি বস্তু কোনো হচ্ছে নির্দিষ্ট সময় পর তারপর হচ্ছে একই স্থানে ফিরে আসে অথবা একই স্থান না দিয়ে তারপর হচ্ছে নির্দিষ্ট সময় অতিক্রম করে তাদেরকে পর্যাবৃত্ত গতি বলা থাকে। পর্যাবৃত্ত গতি 2 রকম হয়ে থাকে, স্থানিক এবং হচ্ছে কালিক পর্যাবৃত্ত গতি। জটিল পর্যায়ক্রমের অপর নাম কি? জটিল পর্যায়ক্রমের অপর নাম হচ্ছে স্থানকাল পর্যায়ক্রম। তারপর হচ্ছে কাল বা স্থান সাপেক্ষে কোনো কিছুটা পুনরাবৃত্তিকে পর্যায়ক্রম বলা থাকে। তারপর হচ্ছে পর্যায়ক্রমকে 2 ধরনের বিবেচনা করে থাকে, স্থানিক পর্যায়ক্রম, কালিক জটিল পর্যায়ক্রমকে জটিল পর্যায়ক্রম। এই 2 পর্যায়ক্রমের সংমিশ্রণ ইহাকে স্থানকাল তারপর হচ্ছে টেম্পোরাল পর্যায়ক্রম বা বলে স্পেস টেম্পোরাল পর্যায়ক্রম বলা হয় থাকে। তারপর স্থানকাল পর্যায়ক্রম, তারপর হচ্ছে স্থান পর্যায়ক্রম এবং কালিক পর্যায়ক্রমের সংমিশ্রণকে জটিল পর্যায়ক্রম বলা থাকে। ইহা স্থানকাল পর্যায়ক্রমের নামে পরিচিত। তারপর হচ্ছে কোন পর্যাবৃত্ত গতি সম্পন্ন করার কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে? কোন পর্যাবৃত্ত গতি সম্পন্ন করার কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে? উত্তর হচ্ছে 2টি। তারপর হচ্ছে ব্যাখ্যা। তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি কণার বৈশিষ্ট্য সমূহ হচ্ছে কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার 2টি বৈশিষ্ট্য আছে। তার গতিপথের কোনো বিন্দুকে সে একটি নির্দিষ্ট সময় পর অতিক্রম করবে, আর এই নির্দিষ্ট সময়কে পর্যায়কাল বলা থাকে। যেমন হচ্ছে পৃথিবী সূর্যকে এটি নির্দিষ্ট সময় পর 1 বছর অতিক্রম করবে। তার গতিপথ ওই বিন্দুকে তার হচ্ছে একই দিক থেকে অতিক্রম করবে। যেমন হচ্ছে তার ঘড়ির কাঁটা তার নির্দিষ্ট দাগকে তার হচ্ছে একই দিক থেকে অতিক্রম করবে। তার হচ্ছে কোনটি স্থানিক পর্যায়ক্রমের উদাহরণ নয়? বাড়িঘরে সর্বাধিকৃত তড়িৎ প্রবাহ। স্থানিক পর্যায়ক্রম এবং উদাহরণ। যখন কোনো কিছু পুনরাবৃত্তিক স্থানের সাপেক্ষে হয় তখন তাদেরকে স্থানিক পর্যায়ক্রম বলা থাকে। অর্থাৎ স্থানিক পর্যায়ক্রম হলো সেই সকল ঘটনা যা নির্দিষ্ট দ্রুত পরপর পুনরাবৃত্তি ঘটে। স্থানিক পর্যায়ক্রম উদাহরণ হলো ঘড়ির কোনো কাঁটার গতি, তারপর সূর্যের চারপাশে গ্রহগুলোর গতি, তারপর হচ্ছে একটি উলম্ব স্প্রিংয়ের গতি, তারপর হচ্ছে তরঙ্গের পরিস্থিত
তরঙ্গের পরিস্থিত কোনো গতি সরল দোলকের গতি। তারপর হচ্ছে কঠিন পদার্থে গ্যাসের মধ্যে তারপর হচ্ছে অনুগতি, তারপর হচ্ছে ডোরাকাটা শাটের অবস্থান, ধান খেতে বাতাসের বলে, তারপর হচ্ছে ঢাউ খেতে ধান খেতে ঢেউয়ের সৃষ্টি, তারপর হচ্ছে ইলেকট্রিক পোল ইত্যাদি। তারপর হচ্ছে কোনটি স্থানিকা পর্যায়ক্রমের উদাহরণ নয়? কালিক পর্যায়ক্রম উদাহরণ নয় হচ্ছে ইলেকট্রিক পোল। ব্যাখ্যা: কালিকা পর্যায়ক্রম, তারপর হচ্ছে পর্যায়ভিত্তিক পর্যায়কাল এটি নির্দিষ্ট সময় সাপেক্ষে হলে তাদেরকে কালিক পর্যায়ক্রম বলা থাকে। অর্থাৎ কালিক পর্যায়ক্রম হলো সেই সকল ঘটনা যা একটি নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি করে। কালিক পর্যায়ক্রম উদাহরণসমূহ হচ্ছে গ্রহদের আবর্তন, তারপর হচ্ছে রোটেশন অফ প্ল্যানেটস, তারপর হচ্ছে ঋতু পরিবর্তন, সিজনাল চেঞ্জ, তারপর হচ্ছে জোয়ার ভাটা, রাইড হাই অ্যান্ড লো, তারপর হচ্ছে হার্ট বিট, তারপর হচ্ছে স্পটিকের মাঝে, তারপর হচ্ছে পরমাণু পর্যায়ক্রম, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি অফ অ্যাটমস ক্রিস্টালস বায়ু করে সর্বত বিদ্যুৎ প্রবাহ। কালিক পর্যায়ক্রমের উদাহরণগুলো আমরা আবার পড়ছি: গ্রহদের আবর্তন, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, হার্টবিট, তারপর হচ্ছে স্ফটিকের মাঝে, পরমাণুর পর্যায়ক্রম, তারপর হচ্ছে বাড়িঘরের সরবরাহ থেকে বিদ্যুতের প্রবাহ। পর্যাবৃত্ত গতির উদাহরণ কোনটি? সরল দোলকের গতি, রেলগাড়ির গতি কেন সম্ভব? পর্যাবৃত্ত গতির সময়ের উদাহরণসমূহ হচ্ছে সৌরযন্ত্রের তার বা হচ্ছে বায়ুমণ্ডলের গতি, তারপর হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি, তারপর হচ্ছে ঘড়িকাঁটার গতি, বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পেট্রোলের গতি। তারপর হচ্ছে কঠিন পরিস্থিতিতে পরমাণুর স্পন্দন, তারপর হচ্ছে সূর্যশলাকার স্পন্দন, তারপর হচ্ছে বৈদ্যুতিক পাখার গতি, হৃৎপিণ্ডের গতি, শ্বাস প্রশ্বাসের গতি, এসি কারেন্ট, তারপর হচ্ছে পৃথিবীর চারদিকে চাঁদের গতি। গিটারের গতি হচ্ছে স্পন্দন স্পন্দন গতি। ব্যাখ্যা: স্পন্দন গতি ও উদাহরণসমূহ: পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নিচের দিকে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তাদেরকে স্পন্দন গতি বলা থাকে। সরল দোলকের গতি, তারপর হচ্ছে গিটারের তারের গতি, শব্দ সঞ্চারের বায়ু কণার স্পন্দন ইত্যাদি। তারপর হচ্ছে কোনটি স্পন্দন গতির উদাহরণ নয়? স্পন্দন গতির উদাহরণ হলো স্পন্দন গতির উদাহরণ হচ্ছে সরল দোলকের গতি, গিটারের তারের গতি, তারপর শব্দ সঞ্চালনের সময় বায়ু কণার স্পন্দন। সুতরাং স্পন্দনের গতি না হচ্ছে ঘড়িকাঁটার গতি। দোলকের গতি বা হচ্ছে দোলনাকরণের গতি সমূহ আছে সরল দোলকের গতি, তারপর হচ্ছে গিটারের গতি, তারপর শব্দ সঞ্চালনের বায়ু কণার স্পন্দন, তারপর হচ্ছে কম্পনশীল শলাকার গতি, স্প্রিংয়ের গতি, ঘড়ির পেন্ডুলামের ঘড়ি, তারপর হচ্ছে ইঞ্জিনের পিছনের গতি। তারপর হচ্ছে সরলচালিত স্পন্দনের বৈশিষ্ট্য নয় কোনটি? ডি, বল সরণের দিকে ক্রিয়া করে। সরলচালিত স্পন্দন বিস্তারিত: যখন কোনো স্পন্দন গতিসম্পন্ন উপর কোনো বল এমনভাবে ক্রিয়া করে যে সেই বলের মান সাম্যাবস্থা থেকে কণাটির সরণের সমানুপাতিক হয়ে থাকে এবং বলের দিকে সাম্যাবস্থান অভিমুখী হয়ে থাকে, তখন তাদেরকে সরলচালিত গতি বলা থাকে। সরলচালিত গতির বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি পর্যাবৃত্ত গতি এবং হচ্ছে এইটি সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি তারপর হচ্ছে যে কোনো সময় তার হচ্ছে কণার উপরে এবং ক্রিয়াশীল বলের মান এবং ত্বরণের মান সমাবস্থান হতে এটি একটি সরলরৈখিক গতি। তারপর হচ্ছে এটি পর্যাবৃত্ত গতি। তারপর হচ্ছে যে কোনো সময় কণার উপর ক্রিয়াশীল বলের মান ত্বরণের মানের সমাবস্থান হতে সরণের মানের সমানুপাতিক হয়ে থাকে এবং বিপরীতমুখী হয়ে থাকে। এই বল সর্বদা তারপর হচ্ছে এটি নিচে অভিমুখী হয়ে থাকে, ত্বরণ বস্তু কণার মধ্যে অবস্থান অভিমুখী হয়ে থাকে। তারপর হচ্ছে স্পন্দনের সীমা সমাবস্থান থেকে উভয় দিকে সমান দূরে অবস্থান করে। তার হচ্ছে কণার সাইন এবং কোসাইনের ফাংশন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সরলচালিত স্পন্দন বলের বৈশিষ্ট্য: ক্রিয়াশীল বলের তার হচ্ছে মান সমাবস্থান হতে এখানে হচ্ছে স্পন্দনের সরলচালিত স্পন্দনের বৈশিষ্ট্য, আর এখানে হচ্ছে সরলচালিত স্পন্দন বলের বৈশিষ্ট্য। ক্রিয়াশীল বলের মান সমাবস্থান না থেকে এবং কণাটির সরণের মানের সমানুপাতিক হয়ে থাকে। আমি আবার পড়ছি: ক্রিয়াশীল বলের মান এফ সমাবস্থান থেকে কণাটির সরণের মানের সমানুপাতিক, এর সমানুপাতিক -x। তারপর হচ্ছে বলের দিকে সরণের দিকের বিপরীতমুখী, অর্থাৎ কণাটির সরণ যেদিকে হয় বল তার বিপরীতে কাজ করে। বল সর্বদা একটি নিশ্চিত বিন্দু অভিমুখী, তার হচ্ছে বলের সাথে সাথে তার হচ্ছে বলের মান এবং দিকে উভয় পরিবর্তিত হয়ে থাকে। জেনে রাখা ভালো। সরল চন্দন গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য হচ্ছে এটি পর্যাবৃত্ত বল, এটি স্পন্দনশীল বল, তার হচ্ছে যে কোনো সময় বল মান সমাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয়ে থাকে। বল সর্বদা একটি নিশ্চিত বিন্দু অভিমুখী হয়ে থাকে। তারপর সরল চন্দ্রিত গতির বৈশিষ্ট্য নয় কোনটি? ত্বরণ ত্বরণ বস্তুকণার প্রান্তীয় অবস্থান অভিমুখী। ত্বরণ বস্তুকণার প্রান্তীয় অবস্থান অভিমুখী। সরল দোলন গতি সম্পন্ন, তারপর হচ্ছে ত্বরণ কণার সমাবস্থান থেকে এটার সরণের সমানুপাতিক। সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার তার ত্বরণ সমাবস্থান থেকে এটি সরণের সমানুপাতিক। তারপর হচ্ছে সরলচন্দ্রিত গতি এবং ত্বরণ বা প্রত্যানী বলের সরণের
সমানুপাতিক এবং বিপরীতমুখী। তারপর হচ্ছে কোনটি সরল ছন্দিত স্পন্দনের উদাহরণ নয়? অধিক বিস্তারে দোলমান সরল দোলন গতি। সরল ছন্দিত গতির উদাহরণসমূহ হচ্ছে সরল ছন্দিত গতির স্পন্দনের উদাহরণ আছে বিনা ঘর্ষণে স্প্রিংয়ের গতি, তার হচ্ছে স্টিম ইঞ্জিনে, তার হচ্ছে সিলিন্ডারের পিস্টনের গতি, তার হচ্ছে ঘড়ির পেন্ডুলামের গতি, তার হচ্ছে কোনো কঠিন পরিস্থিতিতে তার অনুসময়ের গতি, তার হচ্ছে আমাদের এই হৃৎপিণ্ডের গতি, তার হচ্ছে কম্পমান শোলকার গতি, তার হচ্ছে অল্প বিস্তারে দোলমান সরল ছন্দের গতি, তার হচ্ছে এটি পূর্ণ দোলন কম্পন সম্পন্ন করতে কোনো কোনার যত সময় লাগে তাদেরকে বলা থাকে পর্যায়কাল। সরল ছন্দিত গতির সাথে সংশ্লিষ্ট গতিপর রাশি হচ্ছে পূর্ণদোলন। সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোনো বস্তু যদি এটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে তারপর সেই নিয়মে তারপর সেটি নির্দিষ্ট পথে আবার ওই বিন্দুতে ফিরে এলে তাদেরকে পূর্ণদোলন বা স্পন্দন সম্পন্ন থেকে পর্যায়কাল হচ্ছে। এটি পূর্ণদোলন সম্পন্ন করতে তার হচ্ছে কোনটি যে সময় লাগে থাকে পর্যায়কাল বলা থেকে এটি দ্বারা প্রকাশ করা থাকে। এর একক হচ্ছে সেকেন্ড এবং হচ্ছে পর্যায়কাল তারপর হচ্ছে একক সময় পূর্ণ স্পন্দন তারপর সংখ্যাকে কম্পাঙ্ক বলা থেকে NF এবং মিউ দ্বারা প্রকাশ করা থাকে যে যেগুলো 1 হার্টজ যেগুলো হচ্ছে 1 সাইকেল পার সেকেন্ড, তারপর হচ্ছে বিস্তার হচ্ছে স্পন্দন অর্থ কোণ এবং সমাবস্থান থেকে তারপর হচ্ছে যে কোনো একদিকে তার হচ্ছে সর্বাধিক দ্রুত অতিক্রম করতে পারে তাদেরকে বিস্তার বলা থেকে দশা। সরল দোলনের গতিতে এবং হচ্ছে গতিশীল কণার গতিটা সার্বিক অবস্থা তথা হচ্ছে কণাটির অবস্থার হচ্ছে সরল বেগ এবং হচ্ছে ত্বরণ ইত্যাদি যে রাশি দ্বারা প্রকাশ করা যায় তাদেরকে দশা বলা থেকে দশা মূলত একটা কোণ। আদি দশা তারপর হচ্ছে দশা শুরু করা বলে টি হলো 0 এর সময় তারপর হচ্ছে কণাটির দশাকে আদি দশা বলা থেকে ইপক্কা বলা থেকে। তারপর হচ্ছে সলচলিত স্পন্দন সম্পন্ন কোনো গতি ইপক পাওয়া যায় কোনো মুহূর্তে টি হলো 0 সেকেন্ড সময়, তারপর হচ্ছে উপরের 15। তারপর হচ্ছে একক সময় পূর্ণ স্পন্দনের সংখ্যাকে বলা থেকে কম্পাঙ্ক। তারপর হচ্ছে কম্পাঙ্কের একক নিচের কোনটি হার্টজ। তারপর হচ্ছে সলচলিত স্পন্দনের দশা মূলত একটি বিশেষ একটি কোণ। সরলচন্দ্রিত স্পন্দনে দশা মূলত একটি কোণ। তারপর হচ্ছে যাত্রা শুরু মুহূর্তে এবং সরলচন্দ্রিত দশাকে বলা হয় আদি দশা। সরল দোলন গতি সম্পন্ন কোনো কোণার পর্যায়কালের ধ্রুবকের সরল দোলন গতি সম্পন্ন কোনো কোণার পর্যায়কাল এর ধ্রুবকের এর বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। পর্যায় কাল এবং হচ্ছে বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক আমরা জানি ওমেগা স্কয়ার জন্য k/m, সুতরাং টি ইজ ইকুয়াল টু হচ্ছে টি উপায় বাই ওমেগা, তারপর হচ্ছে টি ইজ ইকুয়াল টু বাই রুট m/k, টি সমানুপাতিক হচ্ছে 1/√k। অর্থাৎ সরল দোলন গতি সম্পন্ন কোনো করার পর্যায়কাল হলো ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তারপর হচ্ছে পর্যায়কাল এবং হচ্ছে বল ধ্রুবকের মধ্যে কোনটি এই সমীকরণ কোনটি সঠিক, এটি সমানুপাতিক 1/√k। তারপর হচ্ছে দৃঢ়ভাবে আটকানো কি বল, তারপর হচ্ছে এটি স্প্রিং এর এক প্রান্তে এমন ঝুলিয়ে তারপর হচ্ছে এটি হচ্ছে টেনে ছেড়ে দিলে যে স্পন্দন গতি বাধ্য হবে তাদেরকে পর্যায়কাল কত হবে? উত্তর হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2/√m/k। তারপর হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন, তারপর হচ্ছে কণার কম্পাঙ্ক সরল কণার কম্পাঙ্ক এটা বল ধ্রুবকের বর্গমূলের সমানুপাতিক। কম্পাঙ্ক এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কোনো একটি সরল দোলন গতি সম্পন্ন, তারপর হচ্ছে কোনো কণা এই বলে, তারপর হচ্ছে কম্পাঙ্ক f বলে, তারপর হচ্ছে ইকুয়াল 1/t ওমেগা বাই 2 পাই ইকুয়াল টু 1/√k/m এখানে। সুতরাং এর সমানুপাতিক √k অর্থাৎ সরল দোলন গতি সম্পন্ন কম্পাঙ্ক বল ধ্রুবকের বর্গমূলের সমানুপাতিক। তারপর হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন, তারপর হচ্ছে কোনো কণার সর্বোচ্চ বেগ হবে Pmax ইকুয়াল হচ্ছে ওমেগা হে বল তার সরণ সম্পর্কে v ইকুয়াল হচ্ছে ওমেগা √x² - x² x ইকুয়াল টু 0 হলে তারপর হচ্ছে কণাটির সমাবস্থান অতিক্রম করে v ইকুয়াল টু ওমেগা h² - x² ইকুয়াল টু ওমেগা, এটি সর্বোচ্চ মান Pmax ইকুয়াল টু ওমেগা। সুতরাং মধ্যবর্তী সমাবস্থানের সরল দোলন গতি সম্পন্ন, তারপর হচ্ছে কণার বেগ সর্বোচ্চ হয়ে থাকে x ইকুয়াল টু a, তার হচ্ছে কণাটির প্রান্তে উপস্থিত হয়ে থাকে, তার হচ্ছে v ইকুয়াল টু ওমেগা h² - x², তারপর হচ্ছে এটাই কণার সর্বনিম্ন মান। সুতরাং বিস্তারের প্রান্তে মুহূর্তের জন্য কণাটির বেগ শূন্য হয়ে থাকে এবং গতির পাল্টাতে হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন কণাটার ত্বরণ হবে হচ্ছে ইকুয়াল টু -ওমেগা², তারপর সরল ত্বরণের মধ্যে সম্পর্ক ইকুয়াল টু -ওমেগা² x ইকুয়াল 0 হলে, অর্থাৎ কণাটির মধ্যবর্তী অবস্থান অতিক্রম করে তখন এই ইকুয়াল 0, তখন এটি হচ্ছে ত্বরণের সর্বনিম্ন মান m মিনিমাম ইকুয়াল 0। যখন x ইকুয়াল টু a তখন অর্থাৎ হচ্ছে কণাটি তখন বিস্তারের প্রান্তে উপস্থিত হয়ে থাকে তখন এই ইকুয়াল টু ওমেগা² এবং হচ্ছে কণাটির সর্বোচ্চ মান এবং চিহ্ন বোঝাতে তখন ত্বরণের বিপরীতে max ইকুয়াল টু ওমেগা²। সরল গতি সম্পন্ন, তারপর হচ্ছে ত্বরণ সম্পর্কিত উক্তিটি সঠিক নয় হচ্ছে ত্বরণ পরস্পর ব্যস্তানুপাতিক। সরল চিহ্নিত কণা সম্পর্কের সর্বোচ্চ ত্বরণ হচ্ছে ইকুয়াল টু -ওমেগা² x। সরল দোলন গতি সম্পন্ন কণার ক্ষেত্রে কোনটি সঠিক? তারপর হচ্ছে
সরল ত্বরণ হচ্ছে দ্রুতি সর্বনিম্ন হবে, তারপর সরল দোলকের সর্বোচ্চ গতি এবং দ্রুতি সরণ এবং এবং সর্বোচ্চ ওমেগা এবং ওমেগা স্কয়ার ওয়ে। তারপর হচ্ছে সরল দোলন গতি সমান একে অভিমুখে। তারপর হচ্ছে সরল দোলন সম্পন্ন থেকে তাদেরকে বেশি না থাকে, তাদের হচ্ছে অভিমুখে পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে। তারপর হচ্ছে দোলকের তারপর হচ্ছে বিপরীত দিকে থাকে। তারপর হচ্ছে মধ্যম হচ্ছে সর্বোচ্চ এবং দোলন শূন্য থেকে তখন যখন কোনো কোণা এবং সমবস্থার দিকে উঠতে থাকে তখন দ্রুতি বাড়তে থাকে এবং হচ্ছে কোণাটি সর্বোচ্চ সরণের দিকে যেতে থাকে এবং দ্রুতি কমতে থাকে। দুটি স্পন্দনরত কোণাটা সরণযুক্ত এবং x ইকুয়াল sin ওমেগা t এবং x ইকুয়াল টু cos ওমেগা t হলে এদের মধ্যে দর্শকের পার্থক্য হচ্ছে π/2। এখানে t ইকুয়াল 0 হলে x ইকুয়াল 0 এবং কোণাটির গতি শুরু হবে সমাবস্থান হলে, তারপর ডেল্টা 0 π/2 হলে তারপর x ইকুয়াল টু cos ওমেগা t। তারপর হচ্ছে t ইকুয়াল 0 সময় t ইকুয়াল 0 সময় তারপর হচ্ছে x এর প্রান্ত সর্বোচ্চ হয়ে থাকে, এক্ষেত্রে কোণাটির গতি এক প্রান্ত থেকে। তারপর আছে নিচের কোণটি, তারপর হচ্ছে কোন সহদশা স্পন্দনরত জন্য মূর্তের দোলনের অবস্থা নির্দেশ করে হচ্ছে দশা। সরলোচনিত স্পন্দনরতে তারপর হচ্ছে কোনো বস্তু বা দশার কোনো দশা তারপর হচ্ছে কোনো মুহূর্তের দোলনের অবস্থা বোঝায় এবং কোণটির সরণ এবং বেগ ত্বরণ এবং হচ্ছে বল ইত্যাদির অভিমুখ জেনে রাখা হলো। ইপক হলো তারপর হচ্ছে আদি দশা, তারপর হচ্ছে কোণাটিটা তারপর হচ্ছে যাত্রা মুহূর্তের মাধ্যমে হচ্ছে দশাকে ইপক বলা হয়ে থাকে। সরল দোলন করার ব্যবহার নয় কোনটি? উত্তর হচ্ছে সমুদ্র জলে গভীরতা নির্ণয়। তারপর হচ্ছে সরল দোলন গতির ব্যবহার। সরল দোলন গতির ব্যবহারকারী সরল দোলকের সাহায্যে পর্যায়কালের স্পন্দন তারপর হচ্ছে পর্যায়কাল নির্ণয় করা যায়। এই পর্যায়কালের মান নিম্নলিখিত থেকে ক্ষেত্রে তারপর হচ্ছে দোলন গতির পর্যায়কাল ব্যবহার করা যায়। তারপর হচ্ছে এই বৈশিষ্ট্য স্থান জি এর মান নির্ণয় করা যায়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, সময় নির্ণয় করা যায়। তারপর হচ্ছে সরল দোলন গতির ব্যবহার। তারপর হচ্ছে ডিপসেন এবং নিক্ষা। তারপর হচ্ছে অভিজ্ঞাস পাহাড়ের উঁচুতে সময় লাগে। অভিতে হচ্ছে অভিজ্ঞাস স্থান, তারপর হচ্ছে পাহাড়ের উচ্চতা এবং সময় লাগে হচ্ছে সময়। তারপর হচ্ছে 33 হচ্ছে সরল দোলককে ব্যবহার করা হয় থেকে অভিজ্ঞাস স্তর নির্ণয় এবং কোনো জায়গায় সময় নির্ণয়। তারপর হচ্ছে যদি অন্যান্য বল ক্রিয়া না করে তাহলে এটি নির্দিষ্ট সময় কম্পাঙ্ক এবং স্পন্দন নিশ্চিত করার কোনটি ধ্রুব থাকে? উত্তর হচ্ছে দশা ধ্রুবক থাকে। তারপর হচ্ছে দশা ধ্রুবকের সরল দোলন গতি সম্পন্ন কোনো কোনো দশা বলতে তারপর হচ্ছে কোনো একটা মুহূর্তের গতির সম্মুখ অবস্থাকে বজায় আনতে থাকে। কোনো একটি মুহূর্তের গতির সম্মুখ অবস্থা বলতে ওই মুহূর্তে তারপর হচ্ছে পুস্তকটির সরণান্তরণ বল এবং ইত্যাদি বোঝানো থেকে এই বিস্তার এবং কম্পাঙ্কের কিন্তু ভিন্ন ভিন্ন দশার দিকে গতি হতে পারে। গতি শুরুর সময় তারপর হচ্ছে যে দশা থাকে তাদের কাজী দশা এবং হচ্ছে দশা ধ্রুবক নামে পরিচিত। তারপর হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন কোণার বিভব হচ্ছে ইউ ইকুয়াল টু হাফ কে স্কয়ার সাইন স্কয়ার। তারপর হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন কোণার তারপর হচ্ছে বিভব শক্তি রাশিমালা হচ্ছে ইউ ইকুয়াল টু হাফ কে স্কয়ার তারপর হচ্ছে সাইন স্কয়ার। তারপর হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন হচ্ছে ইউ ইকুয়াল টু কে ইকুয়াল টু ইউ প্লাস কে ইকুয়াল টু হাফ কে স্কয়ার। সরল দোলন গতি সম্পন্ন তারপর হচ্ছে শক্তি সম্পর্কে কোনটি উক্তিটি মিথ্যা? উত্তর হচ্ছে মোটর শক্তি তারপর হচ্ছে বিস্তার সহানুভূতিক হয়ে থাকে। মোটর যান্ত্রিক শক্তি তারপর সরল গতি সম্পন্ন তারপর হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে তারপর বিস্তার প্রান্তে গতি শূন্য হয়ে থাকে, তাই কিন্তু বিভব শক্তি হাফ কে স্কয়ার। তারপর হচ্ছে সমস্থানে বিভব শক্তি শূন্য হয়ে থাকে কিন্তু গতিশক্তি হাফ কে স্কয়ার। তারপর হচ্ছে অন্য সকল অবস্থানে কোণাটির গতিশক্তি এবং বিভব শক্তি হয়ে থাকে তাদের সমষ্টি হচ্ছে হাফ কে স্কয়ার। তারপর হচ্ছে মাধ্যমে সরল দোলন গতি সম্পন্ন তারপর হচ্ছে বিস্তার বর্গের সমানুপাতিক গতি সমানুপাতিক স্কয়ার। তারপর সরল দোলন গতি সম্পন্ন অবস্থা অতিক্রম করতে তাদেরকে গতিশক্তি সর্বোচ্চ এবং বিভব শক্তি সর্বনিম্ন হয়ে থাকে। পর্যাবৃত্ত গতি সরল সঞ্চিত গতি সম্পন্ন তারপর হচ্ছে কোণাটির মধ্যে অবস্থান হচ্ছে বেকা সর্বাধিক এবং সর্বনিম্ন হয়ে থাকে। তারপর হচ্ছে এ এবং হচ্ছে কোণাটির মাসের জন্য তারপর হচ্ছে সরলের বিভব শক্তি সর্বোচ্চ হবে সরণের জল রয়ে। সরল দোলন গতির ক্ষেত্রে তারপর হচ্ছে মোটর যান্ত্রিক শক্তি বিস্তারের তারের বর্গের সমানুপাতিক হয়ে থাকে। কোনো একটি তারপর হচ্ছে দোলন গতি পরিলক্ষিত হয় না। তারপর হচ্ছে অনুভূমিক স্প্রিং হচ্ছে সরল দোলন গতির ব্যবহার। তারপর হচ্ছে সরল দোলক এবং সুশলকা বিভিন্ন বাদ্যযন্ত্রে তারের কম্পাঙ্ক এবং হচ্ছে বাতাম হচ্ছে ভোকাল কর্ড লাউড স্পিকার এবং হচ্ছে মাইক্রোফোন ইত্যাদি তারপর হচ্ছে কাছের মাধ্যমে সম্পন্ন করে। এর মাধ্যমে সরল দোলন গতি এবং স্প্রিংয়ের তারপর হচ্ছে নিচের কোটি সরল দোলকের গতি তারপর সবই ঠিক। তারপর হচ্ছে পূর্ণ উলম্বটি তারপর হচ্ছে ধরন এবং সরল দোলকের গতি ভাবার জন্য শর্ত নয়। উত্তর হচ্ছে স্পন্দনের বিস্তার এবং সমবস্থার প্রসারণ অপেক্ষা বেশি হতে হবে। তারপর হচ্ছে উলম্ব স্প্রিংয়ের তুলনা এবং সরল দোলনের গতি হবার শর্ত তারপর স্প্রিংটি তারপর হচ্ছে স্প্রিং সীমার মধ্যে বাইরে টান করা যাবে না যাতে হুকের সূত্র প্রযোজ্য হয়। তারপর হচ্ছে স্পন্দনের বিস্তার তারপর সমবস্থানের প্রসারণ হচ্ছে এরকমভাবে স্প্রিংয়ের উপক্ষে নিয়ে হতে হবে।
তারপর হচ্ছে একটি আদর্শ দোলকের বৈশিষ্ট্য নয় কোনটি হচ্ছে সুতা পাখি নমনীয় এবং প্রশংসিত হবে। তার আদর্শ সরল দোলকের বৈশিষ্ট্য হচ্ছে এটি আদর্শ সরল দোলকের নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকা উচিত: বটি ক্ষুদ্র এবং হচ্ছে কিছু ভারী হবে, তাদের সুতা টান টান থাকে, তাদের সুতার পতন হবে এবং হচ্ছে সুতা পাখি তার হচ্ছে নমনীয় এবং অপসারণ হবে। তার হচ্ছে দোলক বিন্দু বিনা বাধায় তুলতে হয়, তার হচ্ছে দৃঢ় অবলম্বন থেকে সুতা ঝুলাতে হবে এবং দোলকের প্রাচীর হতে সরল দোলক চলিত গতিতে। তারপর হচ্ছে দোলক গতি সমগ্রের জন্য কোনটি সঠিক ঘড়ি ধীরে চলা। তার হচ্ছে সরল দোলকের বৈশিষ্ট্য সম্ভব নির্ণয়। তার হচ্ছে 2/L/G, তারপর হচ্ছে মধ্যম সম্মুখ থেকে এই সব পথে অল্প সাধারণত তাদের নির্মিত হয়ে থাকে। শীতকালে তাদের সাথে দৈর্ঘ্য কমে যায় এবং শীতকালে দৈর্ঘ্য বেড়ে যায়। সুতরাং শীতকালে দৈর্ঘ্য টি কমে যায় এবং দৈর্ঘ্য চলে। গ্রীষ্মকালে ঘড়ির দোলন গতি টি বেড়ে যায় এবং ঘড়ি ধীরে চলে বললে তারপর মাটির নিচে এবং উঁচু পাহাড়ের ক্ষেত্রে জি এর মান কমে যায়। তারপর কাজে উঁচু পাহাড়ে তারপর হচ্ছে দোলকের গতি কাল বেশি হয়ে থাকে এক্ষেত্রে ঘড়ি ধীরে চলে বেশি অঞ্চলে। তারপর জি এর মান কমায় এবং জি এর মান বেশি চলে এক্ষেত্রে বেশি অঞ্চলে। তারপর মেরু অঞ্চলে ঘড়ি ধীরে চলে। তারপর দোলক ঘড়ির বেলাগুলির সাথে এওসি হচ্ছে গরমের দিন ধীরে চলে। তারপর বিশ্ব উপরেখা হতে মেরু অঞ্চলে চলে ঘড়ি ধীরে চলবে। তারপর এটি দোলক গতিকে বিশ্ব চন্দ্রের স্থান করলে সি দোলটি ধীরে ধীরে কমবে। তারপর হচ্ছে একটি সরল দোলকে ভূকেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল হবে অসীম। তারপর আমরা জানি ভূকেন্দ্রে জি এর মান 0, তারপর ভূকেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল সুতরাং 0 বসালে হচ্ছে দোলনকাল অসীম হবে। তারপর সরল দোলকের ক্ষেত্রে কটি সূত্র মেনে চলে? 4টি সূত্র মেনে চলে। সরল দোলকের সূত্র হয় একটি সরল দোলকের দুর্বাসা মানে দোলনকাল 4টি সূত্র এবং এলডিআই সূত্রগুলো আবিষ্কার করেন। সরল দোলকের সূত্র সম্পর্কে কোনটি ঠিক নয়? চতুর্থ সূত্র বেগের সূত্র। তারপর সরল দোলকের সূত্র বিখ্যাত গ্যালিলিও সূত্রগুলো আবিষ্কার করেন। প্রথম হচ্ছে সমগ্র সূত্র কোনো একটি স্থানে নেই, তারপর নিজ দৈর্ঘ্য বরাবর এইটি সরল দোলকের 4টি অবস্থানে থাকলে তারপর প্রতিটি দোলকের কাজের জন্য সমান লাগবে। 1582 সালে গ্যালিলিও সূত্রটি আবিষ্কার করেন। দ্বিতীয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য সূত্র। 4 ডিগ্রি কম তাহলে নির্দিষ্ট সমস্থানে নেয়। তারপর কার্যকর দৈর্ঘ্য বর্গমূল সমাধিকে টি ও এল কার্যকর হয়ে থাকে। তারপর সূত্র স্থানে কি সমানুপাতিক টি সমানুপাতিক রুট এল। তারপর তৃতীয় সূত্র হচ্ছে ত্বরণের সূত্র। 4 ডিগ্রির মধ্যে থাকলে দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটি সরল দোলকের দোলনকাল হচ্ছে ওই স্থানে অভিকর্ষ অভিকর্ষ ত্বরণের বর্গমূল শহরে ব্যস্তমাতিক টি এবং অভিকর্ষ ত্বরণ টি সমানুপাতিক জি জি ও টি এর মান কম হবে এবং জি মান হবে সূত্র বলের সূত্র। তারপর হচ্ছে 4 ডিগ্রির মধ্যে থাকলে কার্যকর দৈর্ঘ্য স্থির থাকলে এবং যে কোনো একটা সরল দোলকের স্পন্দন না থাকলে এবং পিণ্ডের বড় আকৃতি বা হচ্ছে দোলকের উপাদানের উপর নির্ভর করে। অর্থাৎ হচ্ছে দোলক পিণ্ড বড় কি ছোট হোক, তামা কিংবা সীসার হোক, ফাঁপা কিংবা নিরাট হোক এবং কার্যকর দৈর্ঘ্য স্থির থাকলে তারপর হচ্ছে দোলকের দোলনকালের পরিবর্তন ঘটে না। তারপর হচ্ছে দোলক পিণ্ডের ব্যাস কমানো হলে নিচে কোনটি ঘটবে না? তারপর হচ্ছে দোলক দ্রুত করবে। দোলক পিণ্ডের হচ্ছে কমানো হলে কার্যকর দৈর্ঘ্য কমে যাবে এবং ফলে হচ্ছে দোলনকালও কমে যাবে এবং হচ্ছে ফলশ্রুতিতে দোলক দ্রুত চলবে। তারপর সরল দোলকের দোলনকাল হচ্ছে ববের ভরের উপর তার হচ্ছে কণিক বিস্তারের এবং হচ্ছে সরল দোলকের কার্যকর পরিবর্তিত থাকে। তার হচ্ছে দোলনকাল বিস্তারণের বর্গমূলের সামরিক। তারপর হচ্ছে কণিকা বিস্তার দুর্বল হলে তার হচ্ছে সরল দোলকের দোলনকাল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য বর্গমূলের বিস্তার হয়ে থাকে। এটি সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে টি এবং দৈর্ঘ্য কাল তাদের প্রবৃত্তি রুট হয় টি। তারপর সরল দোলকের ফল হিসেবে দোলনকাল কী হবে? পরিবর্তিত থাকবে। তারপর হচ্ছে টি এবং সমানুপাতিক এল এবং হচ্ছে হবে তবে টি সমানুপাতিক রুট এল।